আজ আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অর্থাৎ বেলুর মঠেতে যে কেমিস্ট্রি অনার্সের ভর্তির জন্য যে অ্যাডমিশন টেস্ট হয় সেই অ্যাডমিশন টেস্টের 2022-এর কোশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাস করব। সো প্রথম ভিডিওতে আমরা 2022-এর কোশ্চেন নম্বর 1 থেকে কোশ্চেন নম্বর 13 পর্যন্ত 12 পর্যন্ত অলরেডি ডিসকাস করেছি। এই ভিডিওতে আমরা কোশ্চেন নম্বর 13 থেকে রিমেইনিং যে কোশ্চেন্সগুলো রয়েছে আপ টু 25 এইগুলো আমরা এখানে ডিসকাস করব। ওকে, সো চলো কোশ্চেন নম্বর 13 দেখো। কোশ্চেন নম্বর 13-এ কী বলা আছে? কোশ্চেন নম্বর 13-এ তোমাকে বলা আছে এ গ্যালভানিক সেল উইথ কপার 1 অ্যান্ড কপার 2 ওয়াজ ডিজাইন অ্যাজ কপার 1 CuSO4 অ্যান্ড কপার 2। অর্থাৎ তোমাকে এখানে দেখো একটা হচ্ছে সেল দেওয়া আছে, এই সেলটা তোমার এখানে দেওয়া আছে। এবার কি বলা আছে না, দ্য electromotive force E of this above cell was expressed as E equals to E right minus E left। এটা আমরা জানি যে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ E নট ইকুয়ালস টু আমরা জানি যে E ক্যাথোড মাইনাস E অ্যানোড। সো E ক্যাথোড মাইনাস তোমার ক্যাথোড মানে কি, যেটা হচ্ছে আমরা জানি যার রিডাকশান হয়। আর কোনো একটা সেল রিপ্রেজেন্টেশনের সময় আমরা রিডাকশানকে আমরা তো লিখি তো তোমার হচ্ছে ডান দিকে, আর অক্সিডেশনকে লিখি আমরা বাঁ দিকে। সেই জন্য তোমার হচ্ছে কি না, এই দিকে তোমার হচ্ছে রাইট মাইনাস ক্যাথোড মানে হচ্ছে যেটা আমরা সল্ট ব্রিজের রাইটে লিখি হচ্ছে রাইট মাইনাস হচ্ছে ই লেফট। ওকে, সো সুতরাং এটা দেওয়া আছে সেমি। এবার বলা আছে হোয়ার ই আর অ্যান্ড ই এল আর বিইং দ্য রাইট অ্যান্ড দ্য লেফট ইলেকট্রোড পোটেন্সিয়াল। অর্থাৎ এখানে বলেই দিয়ে আছে, এই যে এখানে দেখো না, এখানে তুমি তো দেখতেই পাচ্ছ CuSO4 হচ্ছে একটাই দিয়ে আছে। দেখো তুমি পড়েছিলে, দেখো কনসেন্ট্রেশন সেলকে মনে রাখো। দেখো তুমি জানো যে কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে তুমি কি পড়েছিলে, সেখানে তো তোমার হচ্ছে একই জিনিসের আমরা তো করি, কিন্তু এখানে দেখো এই যে আমরা ইলেকট্রোলাইটটা নিয়েছি, ইলেকট্রোলাইটটা দুজনের জন্য সেম। এখানে সেই জন্য দেখো এখানে সল্ট ব্রিজ ইউজ করা হয়নি, এটা একটা কমপ্লিট সেল, কিন্তু এখানে সল্ট ব্রিজ ইউজ করা হয়নি। কেন না, কারণ ওখানে যে ইলেকট্রোলাইট ইউজ করা হয়েছে এই যে CuSO4 দুটোর জন্য কি হয়েছে, সেম হয়েছে। ওকে, নেক্সট এবার এখানে কি বলা আছে, বলেছে যে হোয়াট ইজ দ্য ই ভ্যালু ফর দ্য সেল অ্যান্ড হোয়াই। তুমি কি পড়ে আসছো, তুমি জানো যদি এটা একটা গ্যালভানিক সেল হয়, প্রতিটা গ্যালভানিক সেলের ক্ষেত্রে তোমার ই সেল সর্বদাই কি হতে হবে, পজিটিভ হতে হবে না। কারণ কি না, কারণ তুমি তো জানো যে কোনো একটা রিয়াকশান স্পন্টেনিয়াস হবে কি হবে না, সেটা কার দ্বারা কার উপর ডিপেন্ড করে না, ডেলজির উপর ডিপেন্ড করে। সো ডেলজি ইকুয়ালস টু বা ডেলজি নট ইকুয়ালস টু তুমি পড়েছো মাইনাস NF ই নট সেল। তাহলে তুমি তো জানো যে ডেলজি যদি নেগেটিভ হয় তবেই তো সেই রিয়াকশন স্পন্টেনিয়াস হবে। আর এটা তো গ্যালভানিক সেল, তার মানে এটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন আমরা কনসিডার করব। তাহলে স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্যই তুমি এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সে একটা ভ্যালু হচ্ছে পেয়েছো। তার মানে ডেলজি এখানে কি হয়েছে, নেগেটিভ হয়েছে। তাহলে ডেলজি যদি নেগেটিভ হয় তাহলে এখানে তো এন হচ্ছে নাম্বারস অফ ইলেকট্রন চেঞ্জ, যেটা সর্বদাই পজিটিভ, এটা তো কখনো নেগেটিভ হতে পারে না। আর এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কি 96,500, অর্থাৎ এটাও তোমার হচ্ছে অলওয়েজ হচ্ছে পজিটিভ। তাহলে ডেলজিকে যদি নেগেটিভ হতে হয়, ই সেলকে আমাকে সর্বদাই কি হতে হবে, পজিটিভ হতে হবে। তবে তো দেখো না, পুরো এই যে মাল্টিপ্লাই করলে এই তিনটে ফ্যাক্টরের তাদের যদি পজিটিভ ভ্যালু হয় তবে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে ওভারঅল হচ্ছে নেগেটিভ হবে। তাহলে ডেলজি অর্থাৎ তোমার হচ্ছে যে ফ্রি এনার্জিকে হতে হবে নেগেটিভ, আর ই সেলকে অর্থাৎ এখানে যে এই যে ই ভ্যালুকে কি হতে হবে, পজিটিভ। তাহলে তোমার এই কোশ্চেনের আনসার কি হয়ে যাবে, ই হবে হচ্ছে পজিটিভ আর ডেল জি সেটা হবে তোমার হচ্ছে নেগেটিভ। তাহলে এবার চেক করো, এখানে ই লেস দ্যান বলেছে, তাহলে এটা হবে না। ই জিরো মানে ইকুইলিব্রিয়াম স্টেটে তো আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স জানি, ওইটা তো জিরো হয়ে যায়, তাহলে এটাও হবে না। এবার তারপরে কি দিয়েছে অপশন সিতে, দেখো বলা আছে ই গ্রেটার দ্যান জিরো। হ্যাঁ, ই কে তো জিরোর থেকে বেশি হতে হবে। এবার নেগেটিভ ফ্রি এনার্জি মানে এটাই তো তোমার হচ্ছে ফ্রি এনার্জি মানে আমরা তো জানি ডেলজি, তাহলে ডেলজি এখানে তোমার হচ্ছে নেগেটিভ, তার মানে অপশন সি হয়ে যাবে এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো কোশ্চেন নম্বর 13 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন হচ্ছে সি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে দেখো এটা একটা তোমার হচ্ছে ম্যাথের থেকে কোশ্চেন দেওয়া আছে, এখন আসে না, এখন 2023 বা 2024 এর যদি তুমি কোশ্চেন দেখো এখানে কোনো রকম শুধু কেমিস্ট্রি থেকেই আসে। তো তোমরা এটা একটুখানি নিজেরা সলভ করে নিও ম্যাথের থেকে, বাকি আমি কেমিস্ট্রিগুলো করিয়ে দিচ্ছি।
দেখো কোশ্চেন নম্বর 15, কোশ্চেন নম্বর 15 কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ট্রু ফর দ্য পিএইচ অফ দ্য সলিউশন। তাহলে কোনো একটা সলিউশনের পিএইচ এর রেসপেক্টে এখানে নিম্নলিখিত যে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে এদের মধ্যে কোনটা তোমার হচ্ছে ট্রু স্টেটমেন্ট সেটা বের করতে হবে। দেখো পিএইচ অফ দ্য অ্যাসিড ডাজ নট চেঞ্জ উইথ দ্য অ্যাসিড। তাহলে পিএইচ তো আমরা তো জানি তোমার হচ্ছে অ্যাসিডের সাথে এই টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়, তার মানে এ তোমার হচ্ছে না। এবার বলেছে পিএইচ অফ দ্য অ্যাসিড ইনক্রিজ উইথ দ্য টেম্পারেচার, তারপরে বলেছে পিএইচ অফ দ্য উইক অ্যাসিড ডিক্রিজ with the temperature and strong acid does not change, আর pH of the weak acid increase in the temperature but strong acid does not change। তুমি কি জানো, তুমি জানো যে pH এর ভ্যালু, সেই মনে করে দেখো pH স্কেলেতে আমরা কি পড়েছিলাম যে pH স্কেল at 25 সর্বদাই আমরা কি লিখি যখন pH স্কেলকে ডিফাইন করি যে এইটা হচ্ছে নিউট্রাল ভ্যালু, আর নিউট্রাল 7 এর নিচেকে আমরা 0 থেকে 7 এর মধ্যে এইটাকে ধরি অ্যাসিড, আর 7 থেকে 14 এর মধ্যে এইটাকে ধরি আমরা বেস। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার? at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। কিন্তু এই টেম্পারেচারকেই যদি আমরা বাড়িয়ে দিই তখন কি হয় 90 ডিগ্রি, তখন এই রেঞ্জ কমে গিয়ে কি হয়ে যায় 0 থেকে 12 হয়ে যায়। এবার এই যে কোশ্চেনে দিয়েছে তার মানে আমরা কি জানি যে টেম্পারেচারের সাথে পিএইচ হচ্ছে ডিক্রিজ করবে। এবার এখানে দেখো যে পিএইচ যে ডিক্রিজ করবে এখানে দুটো অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া আছে, একটা উইক অ্যাসিড আর একটা তোমার হচ্ছে স্ট্রং অ্যাসিড। এবার তুমি যদি উইক অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি কনসিডার করো যে এখানে যদি তুমি যদি স্টেটমেন্ট 3 আর স্টেটমেন্ট 4 এর ক্ষেত্রে দেখো স্টেটমেন্ট 1 আর 2 তো হচ্ছে না, কারণ এখানে দেখো ইনক্রিজ দিয়েছে, তাহলে পিএইচ তো ইনক্রিজ হবে না, তাহলে পিএইচ ডিক্রিজ হবে, তাহলে পিএইচ ইনক্রিজ হবে না, এখানেও পিএইচ ডাজ নট চেঞ্জ, এটাও হচ্ছে না। এবার বলছে যে উইক অ্যাসিডের এখানে দেখো ইনক্রিজ হচ্ছে আর স্ট্রং অ্যাসিড ডাজ নট চেঞ্জ, তাহলে এটা কি কখনো হবে? তাহলে অপশন ডি কি কখনো এখানে হতে পারে? তুমি দেখো তুমি তো জানো কোনো একটা সলিউশনের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারের সাথে কেন তোমার হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে না, আমি জানি যদি আমি স্ট্রং অ্যাসিড নিই দুটোর মধ্যে কি ডিফারেন্স না, আমি যদি স্ট্রং অ্যাসিড নিই সেটা জানি আমি 100% এখানে ডিসোসিয়েট হয়ে গেছে, আর যদি আমি উইক অ্যাসিড নিই সেখানে 100% ডিসোসিয়েট হয় না, সেখানে ধরলাম 10% ডিসোসিয়েট হয়েছে। এবার আমি যদি টেম্পারেচার বাড়াই, আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তখন কি হবে? রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবে, তাহলে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন এখানে কি হবে না ডিসোসিয়েশন, উইক অ্যাসিডের ডিসোসিয়েশন ইনক্রিজ করতে থাকবে, কিন্তু স্ট্রং অ্যাসিড তো অলরেডি 100% ডিসোসিয়েট হয়েই রয়েছে, তাহলে এর ক্ষেত্রে আর ডিসোসিয়েশন ইনক্রিজ হবে না। তার মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করি তখন এখানে কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাস আর ইনক্রিজ হচ্ছে না, এখানে এটা কি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে স্ট্রং অ্যাসিডের জন্য। কিন্তু আমরা যদি উইক অ্যাসিডকে কনসিডার করি তাহলে তুমি কি বলতে পারো না কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাস এখানে ইনক্রিজ হচ্ছে। উইক অ্যাসিডের জন্য তুমি যত টেম্পারেচার ইনক্রিজ করবে এখানে ডিসোসিয়েশন বাড়ছে মানে ওখানে অ্যাসিডের এইচ প্লাসটা হচ্ছে ইনক্রিজ করছে। তাহলে তুমি এবার বলো পিএইচ সমান কি? পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে পিএইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ হয় তাহলে পিএইচ এর ভ্যালু কি হবে? ডিক্রিজ হবে, কারণ মাইনাস লগ অফ এইচ প্লাস যত বাড়বে মাইনাস লগ রয়েছে, সুতরাং এটা তোমার হচ্ছে কি হবে ডিক্রিজ হবে। তার মানে ইনক্রিজ তো হবে না, তাহলে ইনক্রিজের বেসিসে আর কনস্ট্যান্টের বেসিসে এ অ্যান্ড বি কে আমি ক্যান্সেল করে দিলাম, আর ডি এর ক্ষেত্রে দেখো বলা আছে উইক হচ্ছে ইনক্রিজ হবে, উইক তো ইনক্রিজ হবে না, উইক কি হবে ডিক্রিজ হবে, তাহলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে বাট পিএইচ এর ভ্যালু কি হবে ডিক্রিজ হবে, তাহলে অপশন সি হয়ে যাবে এর জন্য কি না কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নম্বর 15 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 দেখো এখানে কি বলা আছে, কোশ্চেন নম্বর 16 বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু ফর দ্য ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের রেসপেক্টে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক স্টেটমেন্ট দেওয়া আছে। সো প্রথমত ক্যাটালিস্ট তুমি কি জানো, কি পড়েছো কেমিক্যাল কাইনেটিক্সে তুমি কি পড়েছো না, এটা যদি আমার হচ্ছে তোমার হচ্ছে এনার্জি হয়, এটাকে আমি যদি এনার্জির দ্বারা এটাকে যদি আমি ডিফাইন করি আর এটা যদি রিঅ্যাকশন কোঅর্ডিনেট হয়, তুমি পড়েছিলে যে কোনো একটা রিঅ্যাকশনস, এটা ধরো নর্মাল পাথ, এটা ধরো আমার হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য এটা ধরো নর্মাল পাথ, তুমি যখন ক্যাটালিস্ট ইউজ করেছিলে তখন কি হয়ে যায় ওর পাথ হচ্ছে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ওর অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে যায়। আমরা বেসিক্যালি আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে ক্যাটালিস্ট আর একটা হচ্ছে তোমার হচ্ছে ইনহিবিটর। একটা ইনহিবিটর মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে রেটটা হচ্ছে ডিক্রিজ করে সেটাকে আমরা বলি ইনহিবিটর, আর যেটা হচ্ছে ইনক্রিজ করে রেটটাকে সেইটাকে আমরা নর্মালি ক্যাটালিস্ট বলি।
তার মানে এখানে কি করে না অ্যাক্টিভেশন এনার্জিকে দেখো ডিক্রিজ করে দেয়, অর্থাৎ তোমার ক্যাটালিস্ট কি করে এর অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে দিচ্ছে, মানে তাড়াতাড়ি মলিকুল এই ট্রানজিশন স্টেটে তোমার পৌঁছে যাবে। তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে মানে তাড়াতাড়ি রিঅ্যাকশনটা সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই রিঅ্যাকশনটা ধরো উইদাউট ক্যাটালিস্টে রিঅ্যাকশনটা হতে ধরো তোমার 10 মিনিটস, যেই রিঅ্যাকশন হতে 10 মিনিটস লেগেছিল সেইটাই ক্যাটালিস্ট ইউজ করে আমরা সেটাকে 5 মিনিটস বা 3 মিনিটসে হচ্ছে কমপ্লিট করতে পারি। তার মানে ক্যাটালিস্ট ইউজ করলে আমার অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে যায়, যার জন্য রেট অফ রিঅ্যাকশনস ইনক্রিজ করে যায়। এবার তুমি স্টেটমেন্টগুলোকে দেখো। ফার্স্ট স্টেটমেন্টে কি বলা আছে, স্টেটমেন্ট 1 এ বলা আছে a catalyst does not take part in the reaction still it can enhance the reactions rate। অবশ্যই তাহলে তুমি কি বলতে পারছো, ক্যাটালিস্ট ইউজ করার জন্যই তো আমি জানি যে অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে দিচ্ছে। তার মানে ক্যাটালিস্ট আমি জানি যে রিঅ্যাকশনের আগে এবং রিঅ্যাকশনের পরে তোমার হচ্ছে সেম থাকে, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে দেয়। অর্থাৎ ক্যাটালিস্ট ডাজ নট টেক পার্ট ইন দ্য রিঅ্যাকশনস, রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কিন্তু তাও ও কি করে না রিঅ্যাকশনস রেটকে হচ্ছে ইনক্রিজ করে। অর্থাৎ আমি এর ক্ষেত্রে কি বলতে পারি, এই স্টেটমেন্টটা হচ্ছে সঠিক স্টেটমেন্ট। এখানে টেক পার্ট নট টেক পার্ট মানে বেসিক্যালি তুমি ধরো কোনো একটা জিনিস যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে যায় নতুন ফরমেশনস হয়, এখানে আমরা কি দেখছি, কোনো একটা রিঅ্যাকশনের সময় আমি ক্যাটালিস্টকে ইউজ করেছি, রিঅ্যাকশনের পরে সেম ক্যাটালিস্টকেই আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমি কি বলতে পারি, ওই ক্যাটালিস্টটা ওই রিঅ্যাকশনে পার্টিসিপেট করেনি অথচ রিঅ্যাকশনের রেট ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে একে আমি কি বলতে পারি যে এ হচ্ছে আমার হচ্ছে কারেক্ট। নেক্সট এবার বি এর ক্ষেত্রে দেখো, এ ক্যাটালিস্ট টেক পার্ট ইন দ্য রিঅ্যাকশনস অ্যান্ড এনহান্স দ্য রিঅ্যাকশনস রেট। টেক পার্ট মানে এখানে তোমার হচ্ছে ওটা কি রিঅ্যাকশনেতে পার্টিসিপেট করেছে না রিঅ্যাকশনে তোমার হচ্ছে পার্টিসিপেট করেনি, রিঅ্যাকশনের আগে এবং রিঅ্যাকশনের পরে সেমই আছে। তাহলে তার মানে আমি কি বলতে পারি, বি আমার এখানে তোমার হচ্ছে ইনকারেক্ট হয়ে গেছে। নেক্সট এবার কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ক্যাটালিস্ট ডাজ নট চেঞ্জ অ্যাজ দ্য রিঅ্যাকশনস গোজ টু দ্য কমপ্লিট। তাহলে ক্যাটালিস্টের পরিমাণ কি চেঞ্জ হয়, ক্যাটালিস্ট কি কনজিউম হয় বা ক্যাটালিস্ট কি তৈরি হয় না, ক্যাটালিস্টের ডেফিনেশনেই কি আছে, ক্যাটালিস্টের ডেফিনেশনে আছে রিঅ্যাকশনের তোমার হচ্ছে আগে এবং রিঅ্যাকশনের পরে তোমার হচ্ছে সেম থাকে এবং সেখানে অ্যামাউন্টও সেম থাকে। এই নয় যে তোমার ক্যাটালিস্টের কিছুটা ক্যাটালিস্ট হচ্ছে রিঅ্যাকশনে পার্টিসিপেট করে গিয়ে কনজিউম হয়ে গেল বা কিছুটা ইনক্রিজ করে গেল, সেই রকম তো নয়। ক্যাটালিস্টের পরিমাণ যেটা সেটা তোমার হচ্ছে ডাজ নট চেঞ্জ। তার মানে আমি সিটাও এখানে কি বলতে পারি যে কারেক্ট তোমার হচ্ছে রয়েছে। নেক্সট এবার যদি অপশন ডি কে আমি যদি দেখি যে ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য ইল্ড অফ দ্য পার্টিকুলার রিঅ্যাকশন, ক্যাটালিস্ট কি ইল্ডকে ইনক্রিজ করে না, ক্যাটালিস্ট তো ইল্ডকে ইনক্রিজ করে না, রেট অফ রিঅ্যাকশনের টাইমটাকে ডিক্রিজ করে দেয়। কিন্তু ধরো প্রোডাক্ট আমি রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি দুটো, ধরো রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি 10 গ্রাম 10 গ্রাম করে, আমার প্রোডাক্ট হওয়ার কথা ছিল 18 গ্রাম বা 20 গ্রাম, সেখানে আমি যদি ক্যাটালিস্ট ইউজ করি সেখানে কি প্রোডাক্টটা 25 গ্রাম হয়ে যাবে, এই রকম নয়, প্রোডাক্ট তো সেমই থাকবে, 18 গ্রাম বা 20 গ্রামই যেটা আগে তৈরি হওয়ার কথা ছিল সেটাই তৈরি হবে, কিন্তু আগে যেটা 15 মিনিটে তৈরি হওয়ার কথা ছিল এখানে সেটা 5 মিনিটে তৈরি হয়ে যাবে, এটাই তো ক্যাটালিস্টের কাজ। সো সুতরাং আমরা কি বলতে পারি না অপশন ডি এখানে তোমার হচ্ছে ইনকারেক্ট। সো এই কোশ্চেন অনুযায়ী, কোশ্চেন নম্বর 16 এর অপশন অনুযায়ী আমরা বলতে পারি যে আমার অপশন এ এবং হচ্ছে অপশন সি এখানে কারেক্ট আছে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। দেখো কোশ্চেন নম্বর 17 এর কোশ্চেন কি দিয়েছে, বলছে দ্য কারেক্ট অর্ডার অফ বয়েলিং পয়েন্ট অফ দ্য সলিউশন। এই ধরনের কোশ্চেন্স আমরা বোর্ডেতে বহু করেছি এবং বোর্ডেতে আসেও, যে প্রিভিয়াস ইয়ারে আমাদের ডব্লিউবিতেও আসছে, সিবিএসসিতেও এই ধরনের কোশ্চেন আসে যে কারেক্ট অর্ডার অফ দ্য বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্টের কারেক্ট অর্ডারে তোমাকে সাজাতে হবে। দেখো এখানে কি দিয়েছে, 0.1 মোলার K2SO4, 0.1 মোলার NaCl, 0.1 মোলার সুগার অ্যান্ড পিওর তোমার হচ্ছে ওয়াটার। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশন তোমার হচ্ছে সেম আছে, পিওর ওয়াটার বাদ দিয়ে তুমি যদি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন সেম। আমরা তো যদিও জানি, আমরা কি জানি যে I ইকুয়ালস টু এই ডেল টিএফ দিস ইজ ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু এম হচ্ছে মোলারিটি, কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটাই মোলারিটির রেসপেক্টে এখানে দেয়া আছে, সো আমরা এটাকে অ্যাজ এ মোলারিটির রেসপেক্টেও এটাকে আমরা ট্রিট করতে পারি। সো সুতরাং আমাকে এখানে বেসিক্যালি কি চেক করতে হবে, আমাকে বেসিক্যালি চেক KF তো সেম প্রত্যেকটার জন্যই তুমি জানো KF ভ্যালু সেম হয়, তাহলে এখানে KF সেম এম সেম, তাহলে আমার পড়ে রইলো কি, তাহলে আমি বলতে পারি ডেল TF প্রপোর্শনাল টু I। তাহলে যেহেতু ডেল TF প্রপোর্শনাল টু I, তার মানে এখানে আমার কি রয়েছে, প্রথমে K2SO4 আছে, তাহলে K2SO4 এর জন্য আমি কি বলতে পারি, K2SO4 এর জন্য বলতে পারি 2K প্লাস SO4 2 মাইনাস,
তাহলে এখানে আই এর ভ্যালু কত, এখানে দুটো কে আর একটা SO4, তাহলে আই এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 3, তাহলে এখানে আই হচ্ছে 3। নেক্সট হচ্ছে NaCl, NaCl এর ক্ষেত্রে আমি কি জানি না, এইটা ভেঙে গিয়ে তোমার তৈরি করে Na প্লাস হচ্ছে Cl মাইনাস, তাহলে এখানে আই এর ভ্যালু কত, একটা সোডিয়াম একটা ক্লোরিন, তাহলে আই এর ভ্যালু হবে তোমার হচ্ছে 2। আর সুক্রোজের ক্ষেত্রে কি জানো, সুক্রোজ তো এটা তো নন ইলেকট্রোলাইট, তাহলে এখানে এর আই এর ভ্যালু হচ্ছে 1। আর পিওর ওয়াটারও তোমার এখানে নন ইলেকট্রোলাইট, তাহলে প্রথমে তোমার হচ্ছে কি হবে না, তাহলে আমি বলতে পারি এর আই এর ভ্যালু সব থেকে বেশি K2SO4 এর, তাহলে K2SO4 সব থেকে বেশি, দেন NaCl, দেন সুক্রোজ, এন্ড দেন হচ্ছে তোমার হচ্ছে পিওর ওয়াটার একদম আমরা জানি তোমার বেসিক্যালি এখানে তোমার হচ্ছে কোনো সল্ট নেই, এটা শুধু খালি H2O মলিকুল এখানে শুধু খালি রয়েছে। আর সুক্রোজের ক্ষেত্রে কি ওয়াটার প্লাস ওর মধ্যে আমরা সুক্রোজ দিচ্ছি, তো তার জন্য সলিউটের পরিমাণ তোমার হচ্ছে ইনক্রিজ হচ্ছে। আর আমরা তো জানি যে কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস করে নাম্বারের উপর, নাম্বার অফ সলিউটের উপর, আর ওখানে পিওর ওয়াটারে শুধু তো সলভেন্ট, ওখানে কোনো সলিউট নেই, সো সুক্রোজের তাহলে পিওর ওয়াটারের থেকে বেশি হবে। তাহলে আমার সব থেকে কোন অপশনটা কারেক্ট হয়ে গেল, এখানে অপশন এ হয়ে গেল, এর জন্য হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ বলা আছে অ্যারেঞ্জ দ্য ফলোইং মলিকুল ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাসিডিটি। তাহলে এখানে তোমাকে চারটে মলিকুল দেওয়া আছে, এদের অ্যাসিডিটির ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে। প্রথমত দেখো অ্যাসিডিক অ্যাসিডে এখানে তিনটে ক্লোরিন হচ্ছে সাবস্টিটিউট করা আছে, তিনটে হাইড্রোজেনকে আর তিনটে ফ্লোরিন এখানে, আর হচ্ছে ফেনল। আমরা তো জানি ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার আছে, কিন্তু তা বলে এই নয় যে ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টার নর্মাল অ্যাসিডের থেকেও বেশি হবে। তুমি সর্বদাই জানো এই যে অ্যাসিডের তো অ্যাকচুয়াল এর COOH গ্রুপ, আমরা তো অর্গানিক অ্যাসিড বলতে বুঝি যে যদি সেখানে COOH গ্রুপ থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে অর্গানিক অ্যাসিড হিসাবে বলি। তাহলে অর্গানিক অ্যাসিড বেসিক্যালি COOH গ্রুপের জন্য, তাহলে যে কোনো অ্যালিফ্যাটিক অ্যাসিড তার যে অ্যাসিডিটি COOH গ্রুপ সেটা ফেনলের থেকে সর্বদাই বেশি হয়। তাহলে ফেনলের থেকে এদের তিনজন এবার তোমার হচ্ছে বেশি, সর্বদাই বেশি। আর ফেনলের ক্ষেত্রে আমরা কি জানি, ফেনলের ক্ষেত্রে আমরা জানি যে ফেনলের এই যে OH রয়েছে, এই হাইড্রোজেনটা যদি এখান থেকে রিলিজ করে তবে এখান থেকে O মাইনাস প্লাস H প্লাস হয়। আর এবার এই যে ফেনক্সাইড আয়নটা হলো, ফেনক্সাইড আয়নের তোমার হচ্ছে কি আছে, রেজোনেন্স স্টেবিলিটি আছে। তাহলে এর রেজোনেন্স স্টেবিলিটির জন্য আমরা জানি এ হচ্ছে অ্যাসিডিটি শো করে, তাই তো। তার মানে ফেনলের অ্যাসিডিটি বেসিক্যালি এর যে হাইড্রোজেনটা রয়েছে ওই হাইড্রোজেনটা লুজ করার জন্য OH এর সাথে যে হাইড্রোজেনটা রয়েছে ওটা। আর এখানে তুমি অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে জানো যে সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়ে যায়, অর্থাৎ ওই হাইড্রোজেন লুজ করলে এখানে যে রেজোনেন্সটা হয় সেই রেজোনেন্সটা হচ্ছে সিমেট্রিক্যাল রেজোনেন্স, তার জন্য অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়ে যায় ফেনলের থেকে। এবার তাহলে বলো ABC এর মধ্যে কার সব থেকে বেশি হবে, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ বেসিক্যালি এখানে তোমাকে কি দেওয়া আছে, ফ্লোরিন দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট। এবার তুমি বলো যে তুমি এই যে কার্বন C ডবল বন্ড O মাইনাস, তাহলে তুমি তো জানো যে এখানে যদি আমি কোন রকম ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি অ্যাড করি, তাহলে এখানে যদি আমি ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ মাইনাস I এফেক্ট যুক্ত গ্রুপ যদি অ্যাড করি, তাহলে এ কি করবে, ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে, তাহলে এখান থেকেও ইলেকট্রন টানছে, এখান থেকেও ইলেকট্রন টানছে, তখন আমি কি বলতে পারি, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ ডেনসিটি ডিক্রিজ করছে। যেহেতু অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ ডেনসিটি ডিক্রিজ করছে, তাহলে ওর H প্লাস রিলিজ করার ক্ষমতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে ও ইজিলি H প্লাস কে রিলিজ করতে পারবে, ওর অ্যাসিডিটি হচ্ছে বেড়ে যাবে। তাহলে এদের তিনজনের মধ্যে এখানে সব থেকে বেশি মাইনাস I এফেক্ট যুক্ত গ্রুপকে, তাহলে তুমি বলতে পারো ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের তো তোমার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট সব থেকে এখানে বেশি হবে, তাহলে ফ্লোরিনের মাইনাস I এফেক্ট সব থেকে বেশি এখানে। তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন, তাহলে সব থেকে মোর অ্যাসিডিক কোনটা হবে, C, তাহলে C সব থেকে মোর অ্যাসিডিক, দেন হচ্ছে B, তাহলে C, দেন হয়ে গেল B, দেন A, আর দেন হচ্ছে D, তাহলে C, B, A এন্ড হচ্ছে D। তাহলে কোশ্চেন নম্বর 18 এর কারেক্ট অপশন কি হয়ে যাবে, অপশন হচ্ছে বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 19। কোশ্চেন নম্বর 19 এ কি বলা আছে, কোশ্চেন নম্বর 19 এ বলা আছে যে ফাইন্ড দ্য সিমেট্রি প্রেজেন্ট ইন দ্য ফলোইং মলিকুল। তাহলে এখানে দেখো বাইফিনাইল দেওয়া আছে, এখানে এই যে সিস্টেমটা এটা তোমরা জানো যে বাইফিনাইল সিস্টেমের তোমার হচ্ছে সিমেট্রি বের করতে হবে। মনে করে দেখো একটা তুমি পড়েছিলে যে
তোমার হচ্ছে অ্যাট্রোপাইসোমারিজমে তুমি কি পড়েছিলে? তুমি পড়েছিলে যে অ্যাট্রোপাইসোমারিজমে কি পড়েছিলে? ধরো এটা তোমার হচ্ছে বাইফিনাইল সিস্টেম, এটা বাইফিনাইল সিস্টেম। নর্মাল বাইফিনাইল সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন রয়েছে। এবার হাইড্রোজেনের সাইজ, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। হাইড্রোজেনের সাইজ ছোট হওয়ার জন্য তখন কি হয় না, তখন এই বন্ড হচ্ছে রোটেশন করতে পারে, অর্থাৎ এই বন্ডের হচ্ছে রোটেশন সম্ভব হয় হাইড্রোজেনের যেহেতু স্টেরিক কোনো রিপালশন নেই। অর্থাৎ এখানে যদি তুমি অনলি বাইফিনাইল তুমি যদি কনসিডার করো, এখানে বাইফিনাইলের ক্ষেত্রে এই দুটো যে ফিনাইল গ্রুপ এরা একই প্লেনে থাকে, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয়, যেহেতু একই প্লেনে থাকে এর ক্ষেত্রে আমি বলতে পারি সিগমাও থাকে এবং হচ্ছে এর হচ্ছে আইও থাকে। অর্থাৎ এর রেসপেক্টে তুমি যদি কনসিডার করো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এর রেসপেক্টে এর ডিস্টেন্স সেম। আবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এর রেসপেক্টে এর ডিস্টেন্স সেম। সিমিলারলি এর আর এর এইদিকে, তার মানে আমরা এখানে বলতে পারি আইও আছে। আবার আবার তুমি এই বরাবর যদি তোমার প্লেন অফ সিমেট্রি কনসিডার করো তাহলে সিগমাও রয়েছে, অথবা এই বরাবরও সিগমা রয়েছে হরাইজন্টাল বরাবরও। তো এর জন্য তোমার কি না সিগমাও আছে আর হচ্ছে আইও আছে। কিন্তু এখানে যদি আমরা কোনো বাল্কি গ্রুপ নিয়ে নিই, ধরো এখানে এ বি, আর এখানেও যদি আমি এ বি নিয়ে নিই, বা এটা ধরো তোমার হচ্ছে বি আর হচ্ছে এ নিয়ে নিলাম, এ আর বি ধরো বাল্কি গ্রুপ, ধরো ক্লোরিন, NO2 এই ধরনের বাল্কি গ্রুপ যদি নিই, তখন কি হয় না এই দুটো বন্ড মানে তখন এই বন্ডটা হচ্ছে রোটেশন হয়, সিঙ্গেল বন্ডটা রোটেশন হয়ে কি হয়, এই রিংটা এই রিং এর সাথে পারপেন্ডিকুলার হয়ে যায়, এবং পারপেন্ডিকুলার যেই হয়ে যায় তারপরে আর কিন্তু রোটেশন হয় না। রোটেশনটা একবারই হয় এই তোমার স্টেরিক রিপালশনকে তোমার হচ্ছে কি করার জন্য, লেস করার জন্য। যেই স্টেরিক হিন্ড্রেন্স লেস হয়ে গেল, যেই দুটো তোমার হচ্ছে ফিনাইল গ্রুপ একে অপরের তোমার হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে গেল, তখন এবার রোটেশন রেস্ট্রিক্টেড হয়ে গেল। সেই জন্য তুমি জানো যে এখানে সিঙ্গেল বন্ড থাকা সত্ত্বেও আমরা এর ক্ষেত্রে এইটাকে অ্যাজ এ কাইরাল হিসাবে আমরা কনসিডার করতে পারি, এবং তার হচ্ছে আমরা আইসোমারও এখানে এনানসিওমারও আমরা এখানে পাই। ওকে, সো এটাকেই আমরা জানি যে এটাকেই বলা হয় অ্যাট্রোপাইসোমার। অর্থাৎ বাইফিনাইলের অর্থ পজিশনে যদি আমরা বাল্কি গ্রুপকে সাবস্টিটিউট করি তার আইসোমার পাওয়া যায়, যেটাকে আমরা বলি অ্যাট্রোপাইসোমার। কিন্তু বাইফিনাইলে যদি আমরা এখানে অর্থ পজিশনে কোনো রকম সাবস্টিটিউশন না করি তখন কি হবে, তখন এর ক্ষেত্রে সিগমা এবং আই দুটোই আছে। অর্থাৎ এখানে তোমার সেন্টার এই সিমেট্রি এলিমেন্টের মধ্যে আমরা বলতে পারি এর সিগমা প্লেনও আছে এবং সেন্টার অফ সিমেট্রিও রয়েছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এর জন্য কারেক্ট আনসার। তাহলে কোশ্চেন নম্বর 9 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নম্বর 20 তে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস ক্যান নট বি ইউজড অ্যাজ এ অ্যালকাইলেশন এগেইনস্ট দ্য ফিডিল ক্যাপ রিঅ্যাকশন। তাহলে ফিডিল ক্যাপ অ্যালকাইলেশনে আমরা কি পড়েছি, ধরো বেনজিনের আমরা যদি ফিডিল ক্যাপ অ্যালকাইলেশন করি সেক্ষেত্রে আমরা জানি এটা বেনজিনের সাথে আমাকে RCl, অর্থাৎ আমি যদি এখানে CH3Cl আর AlCl3 নিই, আমরা তো জানি প্রথমে Cl ও লোন পেয়ার অ্যালুমিনিয়ামকে দেবে, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য ওটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, সো ক্লোরিনের থেকে ওই ইলেকট্রন নেবে। তারপরে সেকেন্ড আমরা জানি এখান থেকে একটা ইলেকট্রোফাইল জেনারেট হয়, ওই ইলেকট্রোফাইলে বেনজিন রিং নিউক্লিওফাইল হিসাবে কাজ করে রিঅ্যাক্ট করে। তাহলে কোশ্চেন হচ্ছে এই যে চারটে অপশন দেওয়া আছে এদের মধ্যে কোনটা আমরা অ্যালকাইল গ্রুপ হিসাবে ইউজ করতে পারবো না। তার মানে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে এখানে তুমি এইরকমও ভাবতে পারো যে অ্যালকাইল গ্রুপটা নিচ্ছি বা অ্যারাইল গ্রুপটা নিচ্ছি, তার উপর একটা পজিটিভ চার্জ ডেভেলপ হচ্ছে বা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে কার্বোক্যাটায়নের মতো। তাহলে এই চারটে অপশানের মধ্যে তুমি কোন অপশান, দেখো কোশ্চেন অপশান ডিতে দেখতেই পাচ্ছ, অপশান ডিতে কি আছে না ক্লোরোবেনজিন রয়েছে। তাহলে ক্লোরোবেনজিনের এই ক্লোরিনকে কি সাবস্টিটিউশন করা যায় না? তো তাহলে ক্লোরোবেনজিনের আমরা তো জানি পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার রয়েছে, তাহলে পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টারের জন্য এই বন্ডকে তো আমরা ব্রেক করতে পারবো না। তাহলে এই বন্ডকে যদি ব্রেক করতে না পারি তাহলে এ তো আর তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে সাবস্টিটিউট হতে পারবে না। তাহলে ক্লোরিনকে তো আমরা এখান থেকে সাবস্টিটিউশনে রিঅ্যাকশনে পার্টিসিপেট করাতে পারবো না, বা এর উপর তো কোনো পজিটিভ চার্জও তৈরি করতে পারবো না। বেনজিনের ফিনাইলের কার্বনের উপর পজিটিভ চার্জ হাইলি আনস্টেবল,
সো সুতরাং তাহলে তুমি কি বলতে পারো, এখানে PHCl অর্থাৎ ক্লোরোবেনজিন এখানে পার্টিসিপেট করবে না, তাহলে অপশন ডি হয়ে যাবে এর জন্য কারেক্ট আনসার। বাকি বাকি এদের ক্ষেত্রে দেখো এটা 2 ডিগ্রি রয়েছে, সো সুতরাং এখানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে ক্লোরিনকে বের করতে পারে, বা এখানে যে পজিটিভ চার্জটা তৈরি হবে ইজিলি সেখানে ফিনাইল রিং এসে ওর পাই ইলেকট্রন এসে অ্যাটাক করতে পারবে। তারপরে দেখো এখানে এই ক্লোরিনের লোন পেয়ার কোনো রেজোনেন্স নেই, কারণ এখানে দেখো এ তো কনজুগেশনে নেই, এই লোন পেয়ার তো এই ডবল বন্ডের সাথে কনজুগেশন নেই, সো সুতরাং এখানে পজিটিভ চার্জ তৈরি করবে, ওখানে আসতে পারে, আর এখানে তো ইজিলি হতে পারে। সো সুতরাং কোথায় হতে পারবে না, এটাই জিজ্ঞাসা করেছে যে ক্যান নট বি ইউজড অ্যাজ এ অ্যালকাই, তোমার হচ্ছে কি অ্যালকাইলেটিং এজেন্ট, তাহলে কোনটা ইউজ করতে আমরা পারবো না, তাহলে আনসার হয়ে যাবে কি অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নম্বর 21 এ কি বলা আছে যে কনসিডার দ্য রিঅ্যাকশনস RCl NaI Ri plus NaCl, the reaction is known as Wurtz reaction, Fittings reactions, Wurtz-Fittings reactions and Finkelstein reaction। সো তুমি যদি উডস রিঅ্যাকশন দেখো, উডস রিঅ্যাকশনে কি পড়েছিলে, উডস রিঅ্যাকশনে পড়েছিলে RCl প্লাস হচ্ছে RCl 2 মোল RCl, এই আরটাকে কি হতে হবে, এই আরটাকে হতে হবে তোমার হচ্ছে অ্যালকাইল, এটাকে হতে হবে অ্যালকাইল গ্রুপ CH3Cl CH3CH2Cl, এই ধরনের অ্যালকাইল গ্রুপে যখনই আমি সোডিয়াম দিয়ে দেবো তাহলে এখান থেকে তৈরি হয়ে যায় RR, তাহলে NaCl প্লাস RR, এটাই ছিল আমার কি উডস রিঅ্যাকশন। আর ফিটিংস রিঅ্যাকশনের সাথে এর ডিফারেন্সটা কি ছিল, ফিটিংস রিঅ্যাকশনে এই আরটাই কি হয়ে যাচ্ছিল অ্যারাইল গ্রুপ, অর্থাৎ তুমি যদি ক্লোরোবেনজিন নাও, তুমি যদি ক্লোরোবেনজিন নাও সেক্ষেত্রে ক্লোরোবেনজিন এখান থেকে কি হয়ে যাবে বাইফিনাইল তৈরি হয়ে যাবে, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে ফিটিংস রিঅ্যাকশনস। তাহলে অ্যালিফ্যাটিকের জন্য সেটাকে উডস রিঅ্যাকশনস বলি, আর অ্যারোমেটিকের জন্য সেটাকে আমরা ফিটিংস রিঅ্যাকশনস বলি, অর্থাৎ আর উডস ফিটিং এর ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে অ্যালিফ্যাটিক থাকবে একটা অ্যারোমেটিক। এবার যদি আমি বলি যে RCl এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর এখানে আমি বললাম যে একটা RCl এটা হচ্ছে অ্যারাইল গ্রুপ, তাহলে একটা অ্যালকাইল একটা অ্যারাইল, তাহলে এরা দুজন যখন যুক্ত হবে তখন সেই রিঅ্যাকশনসকে কি বলবো উডস ফিটিংস রিঅ্যাকশন। তাহলে এখানে দেখতে পাচ্ছ সেটাও না, এখানে অ্যাকচুয়াল কি হয়েছে, এই রিঅ্যাকশনে দেখো ক্লোরিন চেঞ্জ হয়ে আয়োডিন হয়েছে, তার মানে RCl এর জায়গায় এখানে Ri হয়েছে, তার মানে এই রিঅ্যাকশনটাকে বলা হয় হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন, এটাকেই বলা হয় হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। আমাদের সিলেবাসে 2 ধরনের হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনস রয়েছে। আমরা তো জানি যে তোমার হচ্ছে অ্যালকেন এটা ইজিলি তৈরি করা যায় না, আর আয়োডো অ্যালকেন ইজিলি তৈরি করা যায় না, কারণ Ki ইউজ করলে ওখান থেকে যে HIটা তৈরি হয় ওটা রিডাকশনস করে ফার্দার I2 কে আবার I2 তে তোমার হচ্ছে তৈরি করে দেয়, তার মানে আমাদের এই জন্য এখানে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনকে ইউজ করতে হয়। এবার 2 ধরনের হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনস রয়েছে, একটাকে বলা হয় ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনে কি করা হয়, মানে ক্লোরিন বা ব্রোমিনের সাথে আয়োডিনকে এক্সচেঞ্জ করা হয়। এখানে দেখো RCl থেকে কি তৈরি করেছে, Ri তৈরি করেছে, তার মানে এখানে Cl গ্রুপ বেরিয়ে গিয়ে আয়োডিন আসছে, তাহলে এই যে হ্যালোজেন এক্সচেঞ্জটা এটাকে বলা হয় ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। আর একটা রিঅ্যাকশনস আছে সোয়ার্টস রিঅ্যাকশন। সোয়ার্টস রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, সেখানে ফ্লোরিন আসে, যেমন ধরো এখানে RCl আমি যদি এখানে ইউজ করি AgF বা AgF2 বা COF2 এই ধরনের যদি তোমার হচ্ছে রিএজেন্ট ইউজ করি, তাহলে এখান থেকে কি হয় RF তৈরি হয়, তাহলে ক্লোরিনের জায়গায় বা ব্রোমিনের জায়গায় যদি তুমি ফ্লোরিনকে নিয়ে আসো তখন সেটাকে বলা হয় সোয়ার্টস রিঅ্যাকশন, আর যদি তুমি ক্লোরিনের জায়গায় বা ব্রোমিনের জায়গায় আয়োডিনকে নিয়ে আসো NaI দিয়ে তখন সেটাকে বলা হয় ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। তাহলে কোশ্চেন নম্বর 21 এর কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে কি অপশন হচ্ছে ডি ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 তে একটা তোমার হচ্ছে কনভার্সন দেওয়া আছে। সো OSO4 তো আমরা তো জানি যে এখান থেকে তোমার হচ্ছে সিন ডায়ল তৈরি হয়, এটা তো খুবই ইজি রিঅ্যাকশন এবং খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস আমরা পড়েছি। এখান থেকে তোমার হচ্ছে কি হবে না সিন ডায়ল তোমার হচ্ছে তৈরি হয়, তাহলে এটা OH এটা তোমার হচ্ছে OH, এটা OH এটাও তোমার হচ্ছে OH। ওকে, এবার এ তো তাহলে আমরা প্রত্যেকেই করতে পারবো, কিন্তু বি তে দেখো এখানে দেয়া আছে NaIO4, তাহলে এবার এখানে মাথায় রাখো NaIO4 এটা একটা কি রিএজেন্ট না, এটা হচ্ছে তোমার হচ্ছে অক্সিডেটিভ ক্লিভেজ, মানে ডায়লের অক্সিডেটিভ ক্লিভেজ রিঅ্যাকশন,
অর্থাৎ এটা অক্সিডেশন করবে, ডায়লকে অক্সিডেশন করবে এবং ডায়লের মধ্যে যে কার্বন কার্বন বন্ড আছে এই বন্ডকে ভেঙে দেবে। তাহলে অক্সিডেশন হয়ে কি করবে, এখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে এটাই এই বন্ডকে ভেঙে দিয়ে এখানে অ্যালডিহাইড তৈরি হবে ইউজিং দিস NaIO4। অর্থাৎ এইখান থেকে কি হবে, NaI4 এটা একটা মানে তোমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর এই অক্সিডাইজিং এজেন্টের স্পেশাল ইউজ কি, স্পেশাল ইউজ হচ্ছে এটা ডাইঅলের যে মাঝে যে কার্বন সেই কার্বনকে হচ্ছে ব্রেক করে দেয়। অর্থাৎ NaIO4 ইউজ করলে এখানে যেটা তৈরি হবে, এখানে দেখো এটা অক্সিডেশন হয়ে কি বললাম না, এখানে অ্যালডিহাইড হবে, এখানেও তেমনি অক্সিডেশন হয়ে এই পার্টটাতেও তোমার হচ্ছে অ্যালডিহাইড তৈরি করবে কার্বন কার্বন বন্ডকে হচ্ছে ভেঙে দিয়ে। ওকে, সো এটাই হচ্ছে আমার হচ্ছে এখানে ফাইনাল প্রোডাক্ট হবে। তাহলে বি হয়ে গেল এখানে ফাইনাল প্রোডাক্ট। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে তাহলে দেখো এটাকে আমি তো CHO দিতে পারি। তাহলে এইখানেও এটা অ্যালডিহাইড CHO, এটাও এখানে অ্যালডিহাইড CHO। তাহলে এখানে CHO আর তোমার এখানে দেখো CHO, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এর জন্য হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নম্বর 23 এখানে কি বলা আছে দেখো, গ্রিগনার্ড রিঅ্যাকশন দেয়া আছে। এখানে গ্রিগনার্ড রিএজেন্টে আশা করি এটা তোমরা পারোই, এটা ইজি রিঅ্যাকশন, কারণ গ্রিগনার্ডের সাথে CN এর রিঅ্যাকশন এখানে দেখো দেয়া আছে। কারণ এটা তো এখানে কোনো রকম এসে গ্রিগনার্ড এখানে রিঅ্যাকশনস করতে পারবে না, কারণ এখানে তো কোনো তোমার হচ্ছে ইলেকট্রোফাইল সেন্টার তো নেই। আর গ্রিগনার্ডে তুমি তো জানো যে অ্যালকাইল গ্রুপটা দেয়া থাকে, সেটা তো অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। যেহেতু এখানে মেটালের উপর ডেল্টা প্লাস হবে, আর তেমনি এখানে অ্যালকাইল গ্রুপের উপর ডেল্টা মাইনাস হবে, তাহলে এর উপর তো একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে ওই নেগেটিভ চার্জটা এটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে নিশ্চয়ই এখানে এটাকে সাবস্টিটিউট করতে পারবে না। তাহলে ওর কাছে অপশন কি আছে, CN কে। তাহলে CN কে কি করবে, তাহলে প্রথম কাজ হচ্ছে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। দেখো এখানে তো আর সাবস্টিটিউশন নেই, এখানে অ্যাডিশন, কারণ ডবল বন্ড এই ট্রিপল বন্ড আছে। সো সুতরাং এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে প্রথমে এই যে CH3টা, এই CH3টা কার্বনে গিয়ে অ্যাটাক করে এখানে এইটাকে N- করে দিল। আর এখানে Mgb আর Mgর উপর যে পজিটিভ চার্জ ও এসে ওর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এই পজিশনে হয়ে গেল কার্বনের সাথে দেখো এইদিকে তোমার হচ্ছে CH3 আর এখানে ডবল বন্ড N আর এখানে Mgbr, তাহলে এর উপর মাইনাস এর উপর তোমার হচ্ছে প্লাস, আর এখানে যেমন ও CH3 ছিল থেকে যাবে। এবার কি করা আছে সেকেন্ড স্টেপে দেখো হাইড্রোলিসিস। তাহলে এখানে H+H2O দেওয়া আছে, তাহলে H2O কি করবে, এখানে কার্বনে এসে অ্যাটাক করে এইটাকে NH করে দেবে। তাহলে ফার্স্ট এখানে কি হয়ে গেল, তাহলে নেক্সট এর পরের স্টেপেতে এখানে CH3 যেমন ছিল থেকে গেল, আর এখানে কি হয়ে গেল OH, আমি OH2 তো এখানে দেখো এই যে জল এসে অ্যাটাক করেছে, তার মানে H2 এসে অ্যাটাক করেছে, মানে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে এবার হাইড্রোজেন এটা লুজ করে দেবে, তাই তো। এটা একদম আমরা জানি যে প্রথমে জল এসে অ্যাটাক করে, তারপরে একটা হাইড্রোজেন লুজ করে গিয়ে এখানে অক্সিজেন নিউট্রাল হয়ে যায়, আর এখানে এটা কি হয়ে যাবে NH_Mg_Br। এবার এখানে কি হয় না, অক্সিজেন কার্বন সিঙ্গেল বন্ড আর অক্সিজেন কার্বন ডবল বন্ড, এর মধ্যে C ডবল বন্ড ও এর হচ্ছে তোমার হচ্ছে বন্ড স্ট্রেংথ অনেক বেশি। সো সুতরাং এটা এখানে কি করবে, ব্যাক করবে, আর এই গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে এখান থেকে তাহলে কি তৈরি হয়ে গেল, এখান থেকে তাহলে তৈরি হয়ে গেল দেখো C ডবল বন্ড ও CH3, অর্থাৎ অ্যাসিটোফেনন হচ্ছে তৈরি হয়ে গেছে। ওকে, আর এখানে যেমন OCH3 ছিল সেইটা তোমার হচ্ছে থেকে যাবে, OCH3 এর সাথে কোনো কিছু হবে না। সো সুতরাং এর জন্য দেখো কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার দেখো COCH3 হয়ে যাবে, দেখো COCH3, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো তাহলে কোশ্চেন নম্বর 23 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন বি। নেক্সট এবার হচ্ছে কোশ্চেন নম্বর 24। কোশ্চেন নম্বর 24 এ দেয়া আছে তোমার হচ্ছে ইউরোট্রপিন প্রিপারেশনস, বোর্ডের একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস। ইউরোট্রপিন কিভাবে তৈরি করা হয়, ইউরোট্রপিন আমরা জানি ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার রিঅ্যাকশন। সো ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া, দেখো এখানে কি দেওয়া আছে অপশন বি, এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস, বোর্ডেতে বহুবার আসছে। এখানে কি হয় না 6 মোল HCHO এর সাথে তোমার হচ্ছে কি না 4 মোল অ্যামোনিয়া রিঅ্যাকশনস করে এখানে তোমার হচ্ছে ইউরোট্রপিন তৈরি করে। সেই দেখো তোমার তো জানো যে একটা CH2 দেন নাইট্রোজেন দেন এগেন CH2 দেন নাইট্রোজেন, এইরকম করে বেঞ্জিনের মতো আমরা জানি যে একটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করতে হয়। তাহলে এখানে CH2 এটাও নাইট্রোজেন, এবার নাইট্রোজেনের সাথে যে নাইট্রোজেন রয়েছে ঠিক একই রকম মিডিলে একটা নাইট্রোজেন দাও,
আর নাইট্রোজেনের মাঝে মাঝে একটা করে CH2 দিয়ে দাও, তাহলে এখানে একটা CH2, এটা একটা নাইট্রোজেন, এখানে একটা CH2, এটাতে একটা নাইট্রোজেন, এখানে একটা CH2 এই নাইট্রোজেনের সাথে, বাস। তার মানে এই যে স্ট্রাকচারটা, এইটাকেই বলা হয় তোমার হচ্ছে কি না ইউরোট্রপিন। এই ইউরোট্রপিন প্রিপারেশন করার জন্য আমাদের কি দরকার? ফর্মালডিহাইড অ্যান্ড তোমার হচ্ছে অ্যামোনিয়া দরকার। তাহলে কোশ্চেন নম্বর 24 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন হচ্ছে বি। ওকে, নাও নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, এখানে একটা রিঅ্যাকশনস দেওয়া আছে, তোমাকে বলেছে এখানে সি কি হবে। সো এটাও দেখো, এটাও তোমার একটা বোর্ডেরই কোশ্চেন। বোর্ডেতে সেই দেখো ব্রোমিনের অর্থ পজিশনে ব্রোমিন আনতে গেলে কি করতে হয়, প্যারা পজিশনে ব্রোমিন আনতে গেলে কি করতে হয়, ওখানে যে তোমার ছায়ার বইয়েতে বা তোমার হচ্ছে এসপি জহরের যে শেষের যে সমস্ত এক্সাম্পলগুলো রয়েছে, ওখানে এই কোশ্চেনটা দেখবে রয়েছে। ওখানে এখানে কি করতে হয় না, অ্যামিন তোমার হচ্ছে জানি যে অ্যানিলিনের এই যে নাইট্রোজেন গ্রুপ, এর হচ্ছে লোন পেয়ার থাকার জন্য এটা হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে যে কোনো তোমাকে যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে হয়, সেক্ষেত্রে তোমার প্রথমে এই নাইট্রোজেনের লোন পেয়ারকে ব্লক করতে হবে, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ারকে ফ্রি রাখলে এখানে হবে না, তাহলে ও নিজেই গিয়ে ওখানে অ্যাটাক করে নেবে। তাই আমাদের এখানে কি করতে হয়, প্রথমে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিতে হয়। তাহলে এখানে দেখো প্রথমে আমরা AC2O মানে কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয়েছে, অর্থাৎ CH3C ডবল বন্ড O, আর এখানে C ডবল বন্ড O CH3। তাহলে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার এসে প্রথমে এখানে অ্যাটাক করলো, এই গ্রুপকে বের করে দিল। তাহলে এখানে A কি হয়ে গেল, A দেখো যেমন তোমার হচ্ছে নাইট্রোজেনের NH2 নাইট্রোজেনের গ্রুপের সাথে তোমার হচ্ছে অ্যাসিটেট গ্রুপ হচ্ছে যুক্ত হয়ে গেল, অর্থাৎ C ডবল বন্ড O CH3। এবার এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এটা অ্যাকচুয়াল NH হিসাবে থাকে। তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে A। নেক্সট এবার কি দেখো, নেক্সট এরপরে দেখো Br2 তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে Br2 অ্যাসিডিক অ্যাসিড মানে এখান থেকে Br প্লাস তৈরি হয়। সো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস, তাহলে Br প্লাস এর ক্ষেত্রে এবার দেখো আমরা তো জানি এর রেসপেক্টে প্যারাতে হয় এবং অর্থতে হয়। এবার যেহেতু প্যারা অলরেডি ব্লক হয়ে রয়েছে, তাহলে প্যারাতে কি আর রিঅ্যাকশনস হবে? তাহলে প্যারাতে হবে না, তাহলে এর ক্ষেত্রে কোথায় হবে? অর্থতে। তাহলে কোন পজিশনে ব্রোমিন আসবে? অর্থ পজিশনে তোমার হচ্ছে ব্রোমিন আসবে। তাহলে এর জন্য তোমার এখানে কি হয়ে যাবে, NHC ডবল বন্ড O CH3, অর্থ পজিশনে তোমার হচ্ছে Br, আর এখানে তোমার হচ্ছে CH3। ওকে, দেন এরপরে দেখো কি হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস করলে এই অ্যাসিটেট গ্রুপ এখান থেকে চলে গিয়ে আবার তোমার হচ্ছে অ্যানিলিনের NH2 ফিরে আসে। তাহলে এখানে NH2 হয়ে গেল, এখানে Br হয়ে গেল, এখানে CH3। তাহলে অর্থ পজিশনে ব্রোমিন তোমার হচ্ছে আসবে। তাহলে অর্থ পজিশনে ব্রোমিন অ্যানিলিন কোনটাতে অপশনে রয়েছে? অপশন এ। তাহলে কোশ্চেন নম্বর 25 এর অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, সো তোমরা এই হচ্ছে আমাদের ফুল হচ্ছে তোমার হচ্ছে পেপার, এটা 2022-এ। তোমরা এখান থেকে পরবর্তীকালে যখন এক্সাম দেবে, সেক্ষেত্রে অনেক সময় কনসেপ্ট তোমার এখান থেকে পেতে পারো। এক্স্যাক্ট কোশ্চেন হয়তো পাবে না, কিন্তু তোমরা কি ধরনের কোশ্চেন আসছে তার একটা আইডিয়া, এবং অনেক সময় কনসেপ্ট তোমার হচ্ছে সেম থাকতে পারে, হয়তো একটু ডেটা চেঞ্জ করে দিয়ে সেম কনসেপ্টের উপর কোশ্চেন থাকতে পারে। তাই এটাকে ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেন তুমি খাতাতে নোটও করতে পারো কোন ধরনের কোশ্চেন আসছে, সেই রকম বেসিসে তুমি প্রিপারেশান নিতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট পরের ভিডিওতে আমরা অন্য আর একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে হচ্ছে ডিসকাস করব। থ্যাংক ইউ।